সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় শিরোনাম সূচির ছলাকলা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, রয়েছেন দৈনিক আমাদের অর্থনীতি নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি, এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলি পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলি একটু দেখে নিই। স্থানীয় ইমাম সিরাজুল ও ব্যবসায়ী আলমগীরের ইন্ধনে রংপুরে হিন্দু বাড়িতে হামলা, গ্রেফতার টিটু রায়ের ফেসবুক আইডি থেকে পোস্ট কিনা খতিয়ে দেখা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয় ভূমিকায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, নিরাপদে ফেরত দিতে মিয়ানমারকে আবারও তাগিদ। পাঁচই জানুয়ারির মতো নির্বাচন হলে এবার রাস্তায় নামবে জনগণ, মন্তব্য বিএনপির। নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিলে বিএনপির জন্য হবে অশনি সংকেত, বলছে আওয়ামী লীগ। প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, পরবর্তী পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়কে বঙ্গভবনের চিঠি। এবং অপহরণ ও গুমের অভিযোগে যশোরের 7 কর্মকর্তা সহ 16 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের যে বিষয়টি আজকে আমরা সূচির ছলাকলা, মানে আমরা মিয়ানমার, রোহিঙ্গা ইস্যু এবং আমাদের বাংলাদেশের যে আমরা সমস্যায় পড়েছি সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। আমি ওদিক থেকে ডক্টর তারেক শামসুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে আমরা সবাই জানি যে গত সেপ্টেম্বরে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, সেই অধিবেশন স্টেট কাউন্সিলর, মিয়ানমার স্টেট কাউন্সিলর অং সান সূচি ব্যাপক সমালোচনার মুখে, সেটা উনি এড়িয়ে গেছেন, যাননি, আমরা সবাই জানি, কিন্তু ঠিক 2 মাস পরেই যেন পরিস্থিতি একেবারে পাল্টে গেল। আমরা কি দেখলাম? দেখলাম এখানে সেটা প্রথম যেটা হলো ভিয়েতনামে অ্যাপেক, তারপরে পরবর্তীতে হলো আসিয়ান, যেটা আজকে শেষ হলো ফিলিপাইনে, এবং এরপরে তার দেশেই, নিজ দেশেই হতে যাচ্ছে ASEM, যেটা এশিয়া ইউরোপ মিটিং, যেটা। তো এবং আমরা দেখলাম যে সবাই আশা করেছিল বা একটা ধারণা করা গিয়েছিল যে বিশ্বের এই মুহূর্তের একটা সবচেয়ে বড় সমস্যা এই যে এথনিক ক্লিনজিং যেটা হচ্ছে, সেই বিষয়টা এখানে আলোচিত হবে। কিন্তু আমরা দেখলাম যে খুব কৌশলে এই বিষয়টা যেন আলোচিত না হয়, যেটা মিয়ানমারের প্রথম থেকে চেষ্টা ছিল, অং সান সূচির চেষ্টা ছিল, সেটা তারা সফল হয়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল কোনো কথা বলেননি। এর মধ্যে অং সান সূচি যেটা বলেছেন, যে গতকাল যেটা বলেছেন, রয়টার্সের খবর বেরিয়েছে, বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার 3 সপ্তাহের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। কি বলছেন, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এই যে কতগুলো বিষয় এখানে আছে, এই যে বলা হচ্ছে যে সমঝোতা স্বাক্ষরের পর 3 মাসের মধ্যে ফেরত যাবে রোহিঙ্গারা, 3 সপ্তাহ শুরু হয়ে এটা কত বছর লাগবে বা তার আগে, যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এই সমঝোতাটা যে হবে, সেই সমঝোতাটার মধ্যে কি কি বিষয়বস্তু আছে এটা কিন্তু আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। আমি রোহিঙ্গা ক্রাইসিসটা 25শে আগস্ট থেকে শুরু করে এখন অব্দি যেভাবে রোহিঙ্গার সমস্যাটা গড়াচ্ছে, আমার কাছে কতগুলো বিষয় স্পষ্ট মনে হয়। যে মিয়ানমার সরকার, বিশেষ করে অং সান সূচি, সময় ক্ষেপণ করছেন, এবং এই সময় ক্ষেপণের জন্যই তিনি এক এক পর্যায়ে বারে বারে তিনি, আমরা যেটাকে আজকে আলোচনার সূত্রপাত করে ছলাকলার কৌশল অবলম্বন করেছেন। আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে মিয়ানমার একজন প্রতিনিধিও কিন্তু এসেছিলেন, এর মধ্যে বাংলাদেশ ঘুরে গেছেন, কিন্তু রেজাল্ট হচ্ছে 0। ফলে আজকে আমরা আশাবাদী হতে পারি না যে এই সমঝোতা একটি সমঝোতা হবে এবং সমঝোতার পর যারা নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করলেন তারা ফিরে যাবেন। আমার
অবজারভেশনটা হচ্ছে যে কতগুলো বিষয় এখানে স্পষ্ট হওয়া দরকার। কারণ রোহিঙ্গাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে তারা স্বীকার করে না। তারা রোহিঙ্গাদেরকে তারা মনে করে বাঙালি। এবং আপনি যেটা ইন্ডিকেট করলেন, আসিয়ান সম্মেলনেও আপনি দেখবেন যাদের যে খসড়া যে প্রস্তাব তুলে ধরা হয়েছে সেখানে কিন্তু রোহিঙ্গা শব্দটি নেই, এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই শব্দটিও পর্যন্ত নেই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বিষয়ে টুইট করেন। আমরা দেখি প্রেসিডেন্ট ওনাকে বুড়ো বলেছেন, এই জন্য উনি মোটা বলেছেন। কিন্তু কিন্তু অনেক আন্তর্জাতিক বিষয় আছে, সমসাময়িক বিষয় আছে, কিন্তু এই বিষয়ে নাই হলো এই কারণে যে এখানে তিনটি বড় শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া, এই তিনটি বড় শক্তির এই অঞ্চলের রাজনীতি প্লাস বৈশ্বিক রাজনীতি, সেই ক্ষেত্রে মিয়ানমারে এই তিনটি শক্তির প্রভাব অত্যন্ত বেশি এবং স্বার্থ অত্যন্ত বেশি। ডক্টর রহমান, আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার। আমরা দেখি যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিদিনের ব্রিফিং যেটা হয়, সেই ব্রিফিং এ অনেকদিনই রোহিঙ্গার বিষয়ে বা রোহিঙ্গা ইস্যুর বিষয়ে তারা কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন তারা, যেটা আমরা পত্রিকায় এজেন্সির মাধ্যমে রিপোর্ট করেছি, আমরা রিপোর্ট করেছি। কিন্তু সেই বিষয়টি প্রতিফলিত হতে দেখি নাই তাদের পররাষ্ট্রমন্ত্রী বা তাদের সেইটাই আপনার একজন জবাবটা হচ্ছে মায়ানমারে তাদের সবারই স্ব স্বার্থ আছে। চীনের স্বার্থটা আমরা সবাই জানি, ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। চীনের তার ডিপ সি পোর্ট করেছে রাখাইনে, এবং চীন পাইপলাইনে গ্যাস নিয়ে যাচ্ছে কুনমিংয়ে। রাশিয়া অস্ত্র বিক্রি করছে মিয়ানমারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক কালে ওবামা দুবার মিয়ানমারে সফর করেছিলেন। মিয়ানমার দীর্ঘদিন নিষিদ্ধ ছিল এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সেখানে এমবেসি ওপেন করা হয়েছে প্রথমবারের মতো। সেখানে কোকা কোলার মতো বহুজাতিক কর্পোরেশন সেখানে গেছে। বিশাল বিনিয়োগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বসে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো, আপনি জানেন টিলারসনের রোল, টিলারসন এক্সনের চিফ ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে সেখানে ডিপ সি পোর্টে অংশীদার হতে। সেখানে চীন ডিপ সি পোর্টে গ্যাস তেল উত্তোলন করছে, ভারত ডিপ সি পোর্টে গ্যাস তেল উত্তোলন করছে, ভারত রাখাইনে বিশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে। মোদীর সফরের পর এটা তারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই জায়গাটাতে আসতে যাচ্ছে, ফলে তারা এমন কিছু করবে না যাতে করে এই প্রসঙ্গটা আসবে। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কখনো কখনো এই বিষয়গুলো আসে, মানবাধিকার লঙ্ঘন, ডেমোক্রেসি ইত্যাদি বিষয়গুলো আসে। সেই কারণেই আপনি যে কথাটা বললেন, তাদের পররাষ্ট্র ব্রিফিংসে মাঝে মধ্যে রোহিঙ্গা প্রশ্নটা এসে যায়। কিন্তু গ্রেটার কনটেক্সটে আপনি দেখবেন কখনোই সিরিয়াসলি মায়ানমার বিরোধী অবস্থানে তারা যাবে না। কারণ মায়ানমারকে বলা হচ্ছে একটা বিশাল পটেনশিয়ালিটি আছে সেখানে, ন্যাচারাল রিসোর্সের, বিশেষ করে ডিপসিতে গ্যাস এবং তেল পাওয়ার সম্ভাবনা আছে, এবং চীন গ্যাস পেয়েছে এবং ভারতও রিলায়েন্স কোম্পানি তারা গ্যাস পেয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব সিরিয়াসলি মায়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করবে, অন্তত আমি এটা মনে করতে পারি। আপনার কাছে আবার আমি একটু আসি মোহাম্মদ আলী সিকদার আপনার কাছে, যে বিষয়টি বলা হচ্ছে যে সবার স্বার্থের কারণেই মানবাধিকারের এই বিষয়টি চাপা পড়ে যাচ্ছে এবং কোনো ইস্যুতেই আসছে না। তো শুধু কি তাই, না এর সাথে অন্য বিষয় আছে? দেখেন, আপনি যদি একেবারে সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে এই পর্যন্ত দেখেন, ক্ষমতার স্বার্থ, সম্পদের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ এবং বৃহত্তর ক্ষেত্রে ভূ রাজনৈতিক স্বার্থের ক্ষেত্রে চিরকালই মানবতা পদদলিত হয়েছে, সব জায়গা হয়ে আসছে। সুতরাং আমরা যারা অসহায় মানুষ, আমাদের যারা শক্তি নাই, আমরা এবং সারা বিশ্বে আমাদের মতো যারা আছে তারা সবসময় আমরা উচ্চবাচ্য করি, এবং আমাদের হৃদয় যত কেঁপে ওঠে, যারা ক্ষমতায় আছেন, যারা করতে পারেন কিছু, তাদের হৃদয় কিন্তু কাঁপে না। তারা ক্ষমতাই তাদের মুখ্য উদ্দেশ্য, এবং সেই ক্ষমতার যখন আন্তর্জাতিক বিষয় এসে যায় তখন ভূ রাজনৈতিক সত্যটাই এবং ব্যবসায়িক সত্যটাই সবচেয়ে বড় আগে তারা বিবেচনা করছেন, এবং সেটি কিন্তু আমরা এই মিয়ানমারের ক্ষেত্রে দেখছি। আপনি যে কথাটি বলছিলেন তারেক ভাই, আমি যেটাতে শুরু করলাম, সুচি যদি সেই অবস্থানটা, তার সেই শক্তিশালী অবস্থানটা জানেন, তাহলে জাতিসংঘ সম্মেলন তো ওনার অ্যাভয়েড করার দরকার ছিল না।
তো উনি সেখানে অ্যাভয়েড করলেন সমালোচনার ভয়ে। না, উনি কিন্তু একটা পরবর্তী 2 মাস উনি কিন্তু একটা গ্যারাকলের মধ্যে আছেন এই সূচি। কারণ এই সূচি তো পশ্চিমা বিশ্বের একেবারে একজন বলা যায় যে বসিয়ে দেওয়া পুতুলের মতোই তিনি বসেছিলেন, এবং পশ্চিমা বিশ্ব প্রত্যাশা করছিলেন যে এই দীর্ঘ সময় ধরে মিয়ানমারের উপর চীনের যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, এই মিয়ানমারের সেনাবাহিনীর সাথে চীনের সম্পর্ক স্থাপনের মাধ্যমে হয়তো সূচির মাধ্যমে যদি গণতন্ত্রের, তারা পশ্চিমা বিশ্ব যাকে গণতন্ত্র বলেন, সেই গণতন্ত্র যদি ফিরে আসে এবং সূচি যদি ক্ষমতায় আসে, সর্বা হয় মিয়ানমারের, তাহলে চীনকে এখান থেকে হটিয়ে পশ্চিমা বিশ্ব অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বসবেন। এটি হচ্ছে বৃহত্তর স্বার্থ। কিন্তু যখন এটি হচ্ছে না, তখন কিন্তু সূচি যখন এসে গেছেন মাঝখানে, এদিকেও না ওদিকেও না, অর্থাৎ উনি গিলতেও পারছেন না, উগলাতেও পারছেন না। সুতরাং তার কিন্তু এখন উভয় সংকট। সুতরাং উনি এখন ঘরের থেকে চাপ, বাইরের থেকে চাপ। সো উনি জাতিসংঘে যাননি, কিন্তু এখানে যদি না যান, তাহলে এখানে যে না গেলে কিন্তু ঘরের থেকেও চাপ আসবে। কারণ এখানে কিন্তু সম্মেলনটা ছিল আসিয়ানের মেইনলি, সেখানে গেছেন একে একে। এখানে কিন্তু তার আঞ্চলিক রাষ্ট্রগুলো এখানে ছিল। সুতরাং আঞ্চলিক রাষ্ট্রের সাথে তার কিন্তু বড় ধরনের একটা অবস্থান আছে। আপনি দেখেন যে আসিয়ানের 10টা রাষ্ট্র, এই 10টা রাষ্ট্রের মধ্যে একমাত্র মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ছাড়া বাকি কেউ কিন্তু এই সিঙ্গাপুরও ছিল বলার মধ্যে ছিল, কিন্তু তারা কিন্তু এই যে বিষয়টি যতটুকু উচ্চ কণ্ঠ হওয়া দরকার ছিল, তারা কিন্তু সেটুকু হয়নি। তারা বলছেন যে এটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। আসলে কি এটা অভ্যন্তরীণ বিষয় আছে? যেখানে গণহত্যা হয়, যেখানে জাতিগত নিধন হয়, যেখানে সিস্টেমেটিক্যালি যেটাকে মানে আপনার ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষকে তাদের বাস্তব ভিটা থেকে উৎখাত করছে। আজকে আমি আসার আগে CNN এর একটা প্রতিবেদন আমি দেখছিলাম আমার এই মিয়ানমারের উপরে। একটা মহিলা বর্ণনা দিচ্ছেন, তার কোলের শিশুকে মিয়ানমার সেনাবাহিনী এরকম ধরে নিয়ে এরকম 3টা টুকরো করেছে, 3টা টুকরো করে তাকে নদীর মধ্যে সেই 3 টুকরো একসঙ্গে ফেলে দিয়েছে। এইটি CNN এর রিপোর্ট। সেই যে CNN এর সেই রিপোর্ট দেখে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি যে কথাটা বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র CNN এর কথায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও এখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন এখন CNN এর সাথে একটা লকার হেড আছে, কিন্তু CNN একটা প্রভাবশালী, বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া, সেই মিডিয়া যখন এটি দেখায় এবং বলে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও প্রথম দিকে যারা দেখছিলাম, কেন আমি ওই কথাটা একটু আসি, আমাকে 1 মিনিটের সময় দেন, যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে যে উচ্চকণ্ঠ ব্রিফিং আপনার কংগ্রেসে প্রস্তাব উঠলো, সেনেটে আসলো, স্যাংশন পুট আপ করার জন্য প্রস্তাব উঠলো, রেক্স টিলারসন সরাসরি সেনাপ্রধানকে মিয়ানমারের সঙ্গে টেলিফোন করলেন এবং বললেন শক্তভাবে যে এটি বন্ধ করতে হবে ইত্যাদি। কিন্তু এখন দেখেন কোথায় এসে গেল। অর্থাৎ ওই যে শক্তি এবং রাষ্ট্রের শক্তির কাছে কিভাবে এত বড় পরাশক্তি হো তারা মূলত স্বীকার করছে। আপনি দেখেন কয়েকদিন আগে ট্রাম্প গিয়েছিলেন চীনে, তার আগে রেক্স টিলারসন গিয়েছিলেন। তো রেক্স টিলারসন গেলেন, যেটি আমাদের বিশ্লেষণ এবং যাওয়ার পরে যে উত্তর কোরিয়ার যিনি ওই যে প্রেসিডেন্ট তিনি যে একের পর বেপরোয়া ভাবে যে মিসাইল ছুড়ছিলেন এবং হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটালেন, এবং দেখেন কত বড় স্পর্ধা যে জাপানের মতো একটা দেশের সার্বভৌমত্ব রাষ্ট্র তার উপর দিয়ে আপনার করে, কিন্তু তারা কোনো রিটেলিয়েশন করতে পারেনি। অনেক উচ্চবাচ্য করেছেন, আপনি বলছেন সেই কারণে যাচ্ছে না। তো সেই জায়গায় ইলেকট্রিক অ্যাকশন এসে চীনের কাছে মোটামুটি সারেন্ডার করেছে বলা যায়। কি বলছেন যে আমরা যদি একটু কথ্য ভাষায় বলি যে পাগলকে একটু থামান, নয়তো তো আমাদের বাণিজ্য তার থাকে না পরাশক্তি হিসাবে। কারণ আমরা বলছি যে সে যদি এটা না থামায় তাহলে আমরা এটা উত্তর কোরিয়া ধ্বংস করে দেবো। তো সেই জায়গায় গিয়ে উত্তর কোরিয়া কিন্তু মিসাইল টেস্টটা এখন আপাতত বন্ধ রাখছে। তারপর আপনি যে দেখেন কূটনীতি, আপনার ট্রাম্প গেলেন, ট্রাম্পকে লাল গাছের সম্ভাবনা দিয়েছেন চীন। আবার ইন রিটার্ন যে চায়নাকে খুশি করার জন্য ট্রাম্প দেখেন মানে কূটনীতির কত ভাষা। ট্রাম্প তার গ্র্যান্ড ডটার অর্থাৎ নাতির গান ম্যান্ডারিন ভাষায় গান রেকর্ড করে নিয়ে আসছেন, সেটি আবার আপনার শি জিনপিংকে শোনাচ্ছেন। মানে এটিকে আমরা যদি বাংলা ভাষায় বলি যে তেল মারা কাকে বলে আর কি। হ্যাঁ, তো তেল দিয়ে এখন চায়নাকে খুশি রাখতে হচ্ছে। আর এই যে মিয়ানমারে এসে সমস্ত চাবিকাঠি চায়নার কাছে, অল কিজ আর লাইং উইথ চায়না। সুতরাং এখন
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নর্থ কোরিয়ার যে অবস্থান সেটি অনেক অনেক গুরুত্বপূর্ণ দেন মিয়ানমার। সুতরাং আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখতে অপেক্ষা থাকবো যে আগামীকাল ইলেকশন যাচ্ছেন মিয়ানমারে, উনি কি বলেন। তো সেটার থেকে আমরা একটু উপসংহারে আসতে পারবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোথায়। আপনার কাছে আসি যে এখানে আমরা দেখি যে যখন সমস্যার শুরু, তারপরে আমরা গত প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে, প্রায় 70-80 দিন, এরপরে আমরা দেখি যে আমাদের সরকারের তরফ থেকে পশ্চিমা দেশগুলোর সাথে বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে মিটিং করা হয়েছে, সরকারের মেসেজটা দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এর প্রেক্ষিতে সরকারের বিরোধী শিবির, মানে বিরোধী দল, যারা আমরা কার্যকর বিরোধী দল বলি, সত্যিকার বিরোধী দল, বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের সহায়তা নিচ্ছে না, কূটনৈতিক পর্যায়ে সরকার ফেল করছে। এই বিষয়টি বারবার বলা হচ্ছে এবং এখন বাস্তবতা, এখন আমরা যেটা দেখছি, সবকিছুকে মিলিয়ে আপনি কিভাবে বলবেন? ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি তার আগে একটি কথা বলতে চাই যে এতদিন ধরে আমরা দেখে এসেছি যে আং সান সু চি ছিলেন হচ্ছে ডার্লিং অফ ডেমোক্রেসি, পশ্চিমা ডেমোক্রেসির ডার্লিং ছিলেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ধরেন বাংলাদেশ মূলত দেখতে পাচ্ছে, এবং বিশ্বের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ইংল্যান্ডের মানবতাবাদী মানুষ এবং রাষ্ট্র হিসেবে ইংল্যান্ডও মনে করছে এখন আর উনি আর ডার্লিং অফ ডেমোক্রেসি নেই, উনি এখন উইচ অফ ডেমোক্রেসি, মানে ডেমোক্রেসির একটা ডাইনি হয়ে গেছেন। এই যে তার পতন বা এই যে সবচেয়ে বড় লুজার হওয়া, এটা কিসের জন্য? এটা হচ্ছে মূলত ওনার ক্ষমতায় থাকার জন্য। উনি কিন্তু বলতে পারতেন যে তোমরা ক্ষমতা ভোগ করো, আমি এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি আর এই ক্ষমতা চাই না। কারণ এই ক্ষমতার বিনিময়ে, ক্ষমতায় থাকার বিনিময়ে আমি কি হারাচ্ছি? আমি হারাচ্ছি আমার সুনাম, আমার ডেমোক্রেটিক অবস্থান, এবং মিয়ানমারকে এখন একটা মানে রোগ স্টেট হিসাবে ঘোষণার বাকি আছে। ইউরোপের সাধারণ মানুষ বলে, কিন্তু রাষ্ট্রগতভাবে এটা বাকি আছে। এইখানে আপনি যদি খেয়াল করে দেখেন যে যখন মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে ক্ষমতা ক্রমশ সূচির কাছে আসা শুরু করেছিল, কে আসেনি? ক্যামেরুন এসছেন দুবার, বারাক ওবামা এসছেন দুবার, এবং তারা ভেবেছিলেন চীনের কবল থেকে মুক্ত করে ফেলবেন। আমি মনে করি এই যে রোহিঙ্গা ইস্যুটি, এটি আসলে আরেকটি ডাইমেনশন আছে। সেই ডাইমেনশন হচ্ছে ইউরোপিয়ান ডেমোক্রেসি এবং চাইনিজ টোটালিটারিয়ান দ্বন্দ্বের। চাইনিজ পক্ষটিকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে সেনাবাহিনী। সুচিকে মনে করা হয়েছিল যে এর মাঝখানে একটা বাফার মানুষ, যে মানুষটি হয়তো ওখানে একটা ডেমোক্রেটিক অবস্থান ফিরিয়ে আনতে পারেন, কিন্তু সেই জায়গাটা বারবার ফেল করছে। আপনি যে প্রশ্নটি আমাকে স্পেশালি করেছেন, আমরা কি দেখতে পাই কি জানেন, আমাদের বাংলাদেশে যখন কোনো বড় ক্রাইসিস তৈরি হয়, রাজনৈতিক ক্রাইসিস বলি, আন্তর্জাতিক ক্রাইসিস বলি, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যখন কোনো বিপদে পড়ে, তখন কোনো ন্যাশনাল তৈরি হয় না, কনসেনসাস বলে না, ওটা তৈরি হয় না, মানে জোটবদ্ধতা তৈরি হয় না। আমরা একে অপরের দোষারোপে রাজনীতিতে পড়ে যাই। প্রথমে ধরুন যখন রোহিঙ্গারা আসতে শুরু করে, দলবেঁধে আসতে শুরু করে, তখন অনেকেই মানে বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলা শুরু হচ্ছে কেন তাদের আশ্রয় দিচ্ছে না, কেন সরকার কথা করছে না, দোষারোপ করছে। আবার সরকার যখন, শেখ হাসিনা যখন নিজে বললেন যে আমরা এক বেলা খেলে আমরা এক বেলার খাবার ভাগ করে খাবো, তখন আবার পিছটান দেওয়া শুরু হচ্ছে যে ঠিক মতো ভাবে এটাকে ডিল করা হচ্ছে না। এখন আপনাকে বলতে হবে যে এটা হচ্ছে রাইট পদ্ধতি, এটা হচ্ছে সঠিক পদ্ধতি, এই পদ্ধতিতে গেলে আপনি বিশ্ব জনমতের পাবেন, গ্রহণযোগ্যতা পাবেন, অথবা দেশের ভেতরে গ্রহণযোগ্যতা পাবেন। সেটা কেউ না বলে আমরা এক পক্ষ আর এক পক্ষকে বলে যাচ্ছি যে এটা নিয়ে মানে রাজনীতি শুরু করেছেন। এই জায়গাটায় বোধহয় আমাদের একটা কনসেনসাসে এখন আসা উচিত যে রোহিঙ্গা সমস্যাটি একটি জাতীয় শুধু না, আন্তর্জাতিক সমস্যা, আমাদের সবচেয়ে বড় একটা নিকট ভবিষ্যতে বা মানে একদম এই সময়ে চলমান যে সবচেয়ে বড় সমস্যার মধ্যে অন্যতম সমস্যা। আমরা খাওয়াতে পারছি না, আমরা পড়াতে পারছি না, 7,000 কোটি টাকা লাগে বছরে। আমাদের নিজেদের জীবন যেখানে হয়ে আছে। এবং শুধু তাই নয়, রোহিঙ্গাদের সম্পর্কে তো আমাদের নানা রকমের নেতিবাচক প্রচারণা দেশে এবং বিদেশে রয়ে গেছে। সেই প্রচারণা আমরা কি করে মিট আপ করবো? আমাদের স্ট্র্যাটেজি কি হবে? আমরা সরকারকে দেখছি দৌড়ঝাঁপ করতে। সরকার বিভিন্ন জায়গায় গেছে, শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে কথা বলেছেন, 5টি দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের আলোকে কি কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পররাষ্ট্রমন্ত্রী বসে নেই, পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বসে নেই। কিন্তু এটা সহজে শেষ হবার নয়। যদি সহজে শেষ হবার না হয়ে থাকে, আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু আপনি দেখুন, আমরা এ যাবৎকালে পৃথিবীতে যতগুলো শরণার্থী ইস্যুর কথা জানি, যে
বিভিন্ন দেশে বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় শরণার্থী হয়েছে, তাদের আসলে ফিরে গিয়ে মূল দেশে মানে স্থিত হওয়ার উদাহরণ আসলে অনেক কম। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে তাদেরকে কিভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে এই সমস্যা, মানে খুব সুখের বিষয় যে জাতিসংঘ আমাদের পাশে আছে, আমাদের পাশে আছে, কিন্তু জাতিসংঘকে তো ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে বহু ইস্যুতে। ইরাক ইস্যুতে আমরা দেখি জাতিসংঘ ঠুটো জগন্নাথ হয়ে আছে, সিরিয়া ইস্যুতে দেখেছি জাতিসংঘ একটা ক্রেনক হয়ে আছে, জাতিসংঘের ক্রেডিবিলিটি তো কমে আসছে। এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘকে ব্যবহার করে কি করে পশ্চিমা গণতন্ত্রকে আমরা আমাদের পক্ষে আবার আনতে পারি, এবং চায়না ভার্সেস পশ্চিম যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ সারা পৃথিবীময় চলছে, এবং আপনি বলতে পারেন অর্থনৈতিক যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মাঝখান থেকে বাংলাদেশ তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে কি করে আগাতে পারে, কি করে এই রোহিঙ্গা ইস্যুকে একটা সমাধানের পর্যায়ে নিতে পারে। আমি মনে করি না যে এটা একটা খুব দ্রুত কোনো সমাধানের জায়গা আছে। খালি দর্শক আছেন, দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ফেনী থেকে বলছিলাম। জি বলেন, প্রশ্ন বলেন, আপনার নাম বলে। আমার নাম হলো মতিন। জি, আমার প্রশ্নটা হলো, বাংলাদেশে যে লক্ষ লক্ষ রোহিঙ্গা এসে প্রবেশ করেছে, এখন মিয়ানমার সরকার বলেছে যে তাদেরকে ফেরত নেবে শর্ত সাপেক্ষে, আবার যে বলছে যে তাদেরকে জাতীয় পরিচয়পত্র, আদার্স আইডি কার্ড থাকলে তা ফেরত নেবে। যদি এই যতগুলো রোহিঙ্গা এসে লক্ষ লক্ষ এসে ঢুকেছে, তারা যদি আইডি কার্ড বা পরিচয়পত্র না দেখাতে পারে, তাদেরকে কি মিয়ানমার সরকার ফেরত নেবে না? জি ধন্যবাদ। এই বিষয়টি তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কারণ অনেকে এসছে এক কাপড়ে, কোনো কিছু নাই, পড়ে গেছে। এই একটা পরিচয়পত্র তো 6 বছর আগেই বিলুপ্ত। না, এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু সমস্ত রোহিঙ্গা সংকটটা আবর্তিত হচ্ছে। অর্থাৎ আপনি রোহিঙ্গাদেরকে, মিয়ানমার কিন্তু বলছে টেকনিক্যালি যে আমরা ফেরত নেব, 92 সালটা দেখা, 92 সালের কথা তারা বলছে। ফলে প্রশ্নটা হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে যারা সত্যিকার অর্থে মিয়ানমারের নাগরিক তাদেরকে আমরা ফেরত নেব। এখন যে প্রশ্নটা ওঠে, যাদের ঘর বাড়ি আপনি জ্বালিয়ে দিয়েছেন, যাদেরকে আপনারা স্বীকার করেন না এরা মিয়ানমারের নাগরিক, তারা যারা বলছেন আপনারা এরা সব বাঙালি, ফলে এদেরকে কি করে রেপুটেশন হবে, এদেরকে কি করে ফেরত নেওয়া হবে, এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন। সে কারণেই আমি যেটা বিশ্বাস করি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে, যে এই মুহূর্তে আমাদের দরকার খুব স্মার্ট ডিপ্লোমেসি। অর্থাৎ আমাদের তিনটি শক্তি, চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিনটি শক্তির সাথে আমাদের ঘরের ভারতের কথা বলছেন না কেন? এটা আমি পরে দিচ্ছি। আমি এই তিনটা শক্তিকে কেন বললাম, যে এই তিনটা শক্তির হচ্ছে আপনি অনেক কিছু নির্ভরশীল এই যুক্তিতে যে সিকিউরিটি কাউন্সিলে তারা মেম্বার, সিকিউরিটি কাউন্সিলে যে কোনো ইস্যুতে আপনি যে কোনো প্রস্তাব আপনি ভ্যানিশ করে দিতে পারেন। চীনের ব্যাপারে আমরা ইতিমধ্যে আমরা জানি তার অবস্থানটা কি। রাশিয়া খুব ইন্টারেস্টিং, সিকিউরিটি কাউন্সিলে আপনি যদি ফিলিস্তিনের ব্যাপারে আসেন, সিকিউরিটি কাউন্সিলে প্রস্তাবের পর প্রস্তাব আছে, সমাধান হয়েছে, সমাধান হয়। আপনি যদি মনে করেন যে আজকে রোহিঙ্গার ব্যাপারে কেউ কোনো ভেটো দিল না, তো মিয়ানমারের তো এক ঘরে হওয়ার উদাহরণ আছে, তারা সেটাকে মোকাবেলা করার ক্ষমতা আছে, হয়েছে না। কিন্তু চীন মিয়ানমারের বিপক্ষে চলে গেল, আমেরিকা চলে গেল, রাশিয়া চলে গেল না। কিন্তু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা আছে, আপনি ফিলিস্তিনিদের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে, মিয়ানমার আর ফিলিস্তিনকে আমি এক করে দেখব না, কারণ ফিলিস্তিনিদের পরিস্থিতি আর মিয়ানমারের ব্যাপারটা একটু ডিফারেন্ট। কারণ যদি আমি যেটা বলছিলাম যে সিকিউরিটি কাউন্সিলের রেজুলেশন নেওয়া যায়, যদি প্রস্তাব নেওয়া যায়, যেটা প্রস্তাব মানে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে ডেফিনেটলি, এবং যেটা 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 মানে করা যায় সেটা হচ্ছে যদি এই পক্ষগুলো রাজি হয়, মিয়ানমারের প্রতি যদি ইকোনমিক এমবার্গো আরোপ করা যায়, যদি ইকোনমিক এমবার্গো আরোপ করা যায়, কারণ আপনি তো করেছেন, আপনি জাতিসংঘ ইরাকের বিরুদ্ধে করেছে, জাতিসংঘ ভেনিজুয়েলার বিরুদ্ধে করেছে, ভেনিজুয়েলার যে সম্পত্তি আছে ওয়াশিংটনে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, এবং ভেনিজুয়েলার অনেক শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, মন্ত্রী, এদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ইরানের অনেক লোকদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। ফলে আপনি যদি এই ধরনের একটা রেজুলেশন নেওয়া হয়, সঙ্গত কারণে এটা চাপের মুখে থাকবে মিয়ানমার, যে চাপটাকে তার সাথে আপনি মেলাতে পারবেন না ফিলিস্তিনের সংকটকে, ফলে হয়তো একটা নেতিবাচক একটা চাপের মধ্যে আসবে। আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের সামনে কোফি আনানের রিপোর্টটা আছে। কোফি আনান সাবেক মহাসচিব
তারা বলছে কফি আনানের রিপোর্ট তারা মেনে চলবে, বাস্তবায়ন করবে, সব প্রশ্ন। এই জন্য আমরা বলছি যে আমি বলছি বাস্তবায়ন করব, আমি বলছি ফিরিয়ে নিব, এটা লোক দেখানো। আমি এইখানে আমি বলছি গণহত্যার অভিযোগ ওঠার পরে তদন্ত করে বলা হচ্ছে কিছুই হয়নি, কিছু করেনি, এবং সেনাধ্যক্ষ চেঞ্জ করা হচ্ছে। তার আগে যে দর্শক যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটিও একটি এটি আমাদেরকে, এই প্রশ্নটি আমাদের সর্বস্তরের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে, ডিপ্লোম্যাট থেকে শুরু করে, একাডেমিক থেকে সবাই প্রশ্ন তোলা উচিত যে তোমরা বলছো যে তোমার কাগজপত্র দেখাতে হবে, তোমরা কি যে নাগরিকরা, মানে যে রোহিঙ্গারা ওখানে ছিল তাদেরকে কোনো কাগজ দিয়েছিলে নাগরিক হিসেবে? না, এখন যেটা হবে না, আমাদের এই যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি রিপোর্ট, যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি হতে যাচ্ছে দুই পক্ষের সমান সমান সদস্যদের নিয়ে, এবং সম্ভবত এই 30 ডিসেম্বর নভেম্বরের মধ্যে আবার যাচ্ছেন, এবং এটা যদি জয়েন্ট ওয়ার্কিং কমিটি হয়, জয়েন্ট ওয়ার্কিং কমিটির পর হয়তো এই বিষয়গুলো আলোচনা হবে যে কিভাবে এই প্রত্যাবাসনটা হবে। তবে ওই ফান্ডামেন্টাল প্রশ্ন কিন্তু রয়ে গেল একটা প্রশ্নে, এরা এদের নাগরিকত্ব স্বীকার করে মিয়ানমার নেবে কিনা। যদি মিয়ানমার নাগরিকত্ব স্বীকার করে নেয় তাহলে প্রত্যাবাসনটা খুব 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 সহজভাবে হবে। কিন্তু সমস্যাটা হলো কোথায়, যে এদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এদের কাগজপত্র যা ছিল তার কোনো অস্তিত্ব নেই, ফলে এরা কোনো কাগজপত্র প্রডিউস করতে পারবে না। এর নাগরিকত্ব তো আইনগতভাবে তারা মিয়ানমারের নাগরিক হতে স্বীকার করা হয় না। ফলে যেটা হবে, আপনাকে একটু স্মরণ করিয়ে দিয়ে, একটু জাস্ট আলোচনার সুবিধার্থে, যে মিয়ানমারে অতি সাম্প্রতিককালে একটা আইন হয়েছে 5-6 মাস 7 মাস আগে। সে আইন বলে তারা রাখাইনে যদি কোনো জমি অধিগ্রহণ করে, সেখানে জমি তারা কম্পেনসেশন দিতে বাধ্য নন। তার অর্থটা কি, যে প্রচুর চাইনিজ কোম্পানি এখন রাখাইনে যাবে, অনেক ভারতীয় কোম্পানি রাখাইনে যাবে, অনেক ইউরোপিয়ান কোম্পানি জাপানে রাখাইনে যাবে, জাপান থেকে ইনভেস্টর আসছে, সেখানে তারা এই রাখাইনের যে মুসলমান অধ্যুষিত যে অঞ্চল ছিল সব এগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে। ফলে এই যে রোহিঙ্গারা তারা তাদের নিজ এলাকায় ফিরে যেতে পারবে না, এক। দ্বিতীয়ত মায়ানমার বলছে যে আমরা নেব, টেকনিক্যালি বলছে যে আমরা এদেরকে ফেরত নেব। একটা সম্ভাবনা হয়তো তৈরি হতে পারে, সীমিত কিছু লোক হয়তো তারা ফেরত নেবে, কিন্তু তাদেরকে কিন্তু তাদের নিজ বাসভূমে তারা ফেরত যাবে, প্রোভাইড করতে পারবে না। তাদেরকে নিয়ে যাবে আরেকটা অঞ্চলে, হয়তো রাখাইনের আরেকটা অঞ্চলে তাদেরকে রিহেবিলিট করতে পারে কিছু, যেটা যেটা অনেকটা সাউথ আফ্রিকাতে যে ঘটনাটা ঘটেছিল, তাদের যে 7টি অঞ্চল হোমল্যান্ড করেছিল, তারা কৃষ্ণাঙ্গদেরকে নিয়ে হোমল্যান্ডে রেখেছিল, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেটা আমরা আমাদের কাম্য নয়। এবং কোফি আনান রিপোর্টে কিন্তু সে বলা হয়নি। কোফি আনান রিপোর্টে যদি আপনি সিরিয়াসলি পড়েন, আপনি দেখবেন যে বলা আছে যে তাদের অঞ্চলে তাদেরকে রিহেবিলিট করতে হবে, তাদেরকে নিজ বাসভূমে তাকে নিয়ে করতে হবে। এবং সেটা আমরা যেটা আলোচনা আজকে বলছি, যে তার যে কালক্ষেপণ করে, সিম্পল একটা কালক্ষেপণ করা। কালক্ষেপণের কথা প্রসঙ্গে আমি আসি, জেলান শিকদার আপনার কাছে। মিয়ানমার যখন বলে বা অং সান সুচির পক্ষ থেকে যখন বলা হয় যে সমস্যাটা যেন খুব দ্রুতই সমাধান হয়ে যাবে, যেখানে বাংলাদেশ বারবার বলছে হ্যাঁ এটা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকালও বলেছেন এত তাড়াতাড়ি সমাধান বাংলাদেশ হবে বলে বাংলাদেশ আশা করেন। কিন্তু তাদের কাছে সমস্যাটা খুব যেমন যে খুব শিগগিরই 3 সপ্তাহের মধ্যে মানে যদি হয় 3 সপ্তাহের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে, এটাতে একটা ধারণা দেওয়ার চেষ্টা যে সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যাবে, মানে এরকম মনে হয় না? না, এখন তো এই যে কথাবার্তাগুলো, এই যে সূচি বা মিয়ানমারের পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে, সেটি কিন্তু স্পষ্ট বোঝা যায় যে প্রচন্ড কিন্তু একটি চাপের মুখেই তারা এই কথাগুলো বলছেন। আসলে তারা অন্তর থেকেই কথাগুলো বলছে কিনা সেটা নিয়ে প্রবল সন্দেহ সবারই আছে, সঙ্গত কারণে যা আমরা গত বছরগুলো থেকে দেখে আসছি। সুতরাং এই চাপ যে আছে সেটা কিন্তু আরেকটি উদাহরণ কিন্তু আমরা দেখি যে এই রাখাইনে এই গত 80 দিন যাবৎ যে সামরিক অভিযান যিনি পরিচালনা করেছেন, যে সামরিক কমান্ডার, এই পশ্চিমাঞ্চলে যে কমান্ডার ছিলেন মং মং সি, তাকে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে তাকে নতুন কোনো দায়িত্ব, না আমি স্বাস্থ্য কথা বলছি না, কারণ তারা একটা চাপের মধ্যে আছে এবং তারা হয়তো, এটা আমার ধারণা,
নানাভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, একটা সমাধান আমরা করবো, যেটি আপনি তারা বলছেন। সরিয়ে দিচ্ছে, একই সঙ্গে আবার তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে বলছে কিছুই হয়নি। না, এটি তারাই বলছে। সুতরাং তাদের এই সময় ক্ষেপণের খেলাটা কিন্তু আমরাও বুঝছি, আন্তর্জাতিক যারা সম্প্রদায় তারাও কিন্তু বুঝতে পারছেন। সুতরাং সেই জায়গায় যে এখন আমাদের যে করণীয়টা, সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়, এবং সেই করণীয়তা আমাদের চিন্তা করা উচিত সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি। তার আগে আমি একটি কথা একটু আগের সূত্র ধরে বলি যে একজন দর্শকের প্রশ্ন, একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম দেলোয়ার। জি বলেন। আমরা এই যে স্থানীয়রা আমরা এখানে যে আসছি, আমরা এই যে রোহিঙ্গা সমস্যা নিয়ে খুবই একটা জটিল সমস্যা নিয়ে আছি। আমরা এই আমাদের মা বোন নিয়ে আমরা চলাফেরার খুবই কষ্ট। আমি স্যারের কাছে একটা প্রশ্ন হলো, এই ওনারা রোহিঙ্গারা কি আদৌ এখানে বা সরকারের সাথে কোনো ব্যবস্থা করছে কিনা, বা রোহিঙ্গা যাবে কিনা, এ ধরনের একটা আমাদের একটা এই প্রশ্ন। মানে আমরা খুবই কষ্টের মধ্যে এখানে দিনকাল করতেছি, যে ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা বিভিন্ন কষ্টে আছি। স্যারের কাছে আমার একটা প্রশ্ন হলো, মানে সরকার যে মায়ানমারের যে অংশটির সাথে কোনো ধরনের আলোচনা বা হস্ত বা কোনো ধরনের বৈঠক করছে কিনা রোহিঙ্গা সমস্যা নিয়ে, এ ধরনের আমার একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। মানে রোহিঙ্গা ইস্যুটা আমাদের যে কি পরিমাণ সমস্যা, মানে এইটা তো একটা সমস্যা, আরো সমস্যা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। যে এই বিষয়টি আপনি যেটা কালক্ষেপণ প্লাস এই যে সমস্যা, স্থানীয় সমস্যা, বিষয়টি কালক্ষেপণ তারা করবেন, কারণ তাদের যে তারা সুপরিকল্পিতভাবেই কাজটি করেছে এবং সিস্টেমেটিক্যালি অত্যন্ত ঠান্ডা মাথায় কাজটি করেছে, এবং তারা পরবর্তী কোন ধাপ সেটিও তারা করে রেখেছে বলে আমার ধারণা। সুতরাং সেই ধাপে তারা কিভাবে যাবে সেটিও তারা করে রেখেছেন। সুতরাং এখন আমরা যেটা করতে হবে সেটি হলো যেটা আমি আমার প্রথম বক্তব্য বলেছি, চীন ইভেন টু দ্য এক্সটেন্ট, আপনি যে কথাটি বলছিলেন, সিকিউরিটি কাউন্সিলে যদি একটা রেজলিউশন পাসও হয়, যেমন প্যালেস্টাইনে চীনকে তো বাংলাদেশে অনেক ব্যবসা দেওয়া হচ্ছে, চীনকে ব্যবসা দেওয়ার জন্য ভারত নাকচ হয়েছে, এরকম অনেক। সেই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন। আমার যে বিশ্লেষণটা আছে সেটি হলো এই, যে চীন কিন্তু প্রকাশ্যে আসছে না, তারা কিন্তু বলছে বাংলাদেশকে যে আপনারা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করেন, আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টি তারা না নেওয়ার জন্যই তারা বলছেন। কিন্তু এখানে যেটা আমার বিষয়টি আছে, যে চীনের কিন্তু যে উদ্দেশ্য এবং ভূ রাজনৈতিক যে কৌশল এখন তারা নিয়েছে, সেখানে মিয়ানমার তাদের কাছে একেবারে অপরিহার্য। অর্থাৎ সেই মিয়ানমার উপর তার কর্তৃত্ব থাকাটা তাদের সার্ভাইভালের জন্য, চীনের সার্ভাইভালের জন্য। কিন্তু একই সাথে যে কারণে তাদের মিয়ানমার অপরিহার্য, ঠিক একই কারণে বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা বজায় রাখাও চীনের জন্য অপরিহার্য। যদি বাংলাদেশের সাথে সেই সম্পর্কটা না থাকে, তাহলে যে পরিবর্তন এখানে ঘটবে, স্বাভাবিক কারণে, প্রয়োজনের কারণে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তাই যদি ঘটে যায়, তাহলে চীন যে উদ্দেশ্যে মিয়ানমারের উপর প্রভাব বিস্তার করে রাখতে চাচ্ছে, সেই উদ্দেশ্য কিন্তু প্রবলভাবে চীনের ক্ষতিগ্রস্ত হবে। এই চীন কিন্তু অত্যন্ত পরিপক্ক কূটনীতিক তারা দেখাচ্ছে, অত্যন্ত পরিপক্ক। এবং দেখেন আপনি এই সাম্প্রতিক ঘটনা বলি, সুতরাং চীন যে এই বিষয়টি জানে না তা নয়। সুতরাং চীন এখন কিভাবে প্লে করবে সেটি কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমার ধারণা যে চীন এখনো প্লে শুরু করেনি, না প্লে করছেন, কিন্তু সেই প্লেটা তারা চূড়ান্ত কোথায় নিয়ে কখন যাবে সেটি হয়তো প্রকাশ করছেন না। আমার ধারণা চাল এখনো চালেনি, ফাইনাল চালছে সেটি বলা যাচ্ছে না, কিন্তু তাদের সেই জায়গাটা তারা নাই। কারণটা কি, আমাদের ডিপ্লোমেসিতে আমরা কিন্তু অনেক কিছু জানছি না। আমরা কিন্তু অনেক কিছু যেটা হয় ডিপ্লোমেসি, কিন্তু আপনার সামনাসামনি যেটা হয় তার থেকে কিন্তু বেশি তৎপরতা চলে আপনার ব্যাকডোরে। সুতরাং ব্যাকডোরে কি হচ্ছে সেটা আমরা জানি না। আমি ওইটা নিয়ে আলোচনা করি, ওনাকে দিয়ে আপনার কাছে আসবো। এই মানে ডিপ্লোমেসির পরে আমরা এখন এই যে স্থানীয় পর্যায়ে যে সমস্যাটা যে দর্শক একজন বললেন, শুধু এটা না, আমরা দেখি যে রোহিঙ্গাদেরকে মানে আমাদের স্থানীয় রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা অপচেষ্টা চলছে, সে কথাটাই তো বিষয়টি আছে। কিছুদিন আগে আমাদের এক বন্ধু, সাংবাদিক বন্ধু ওখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কাজ করেছেন বা রিপোর্টিং করেছেন, তার কাছে
রোহিঙ্গা যখন বলছে যে ধরেন আপনারা যদি কাজের সুযোগ দেওয়া হয় আপনারা কাজ করবেন কিনা, রোহিঙ্গাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কিছু কিছু রোহিঙ্গাকে, তারা বলছেন আমরা কেন কাজ করব তো বাঙালিরা এই কারণে, কারণ আমাদের নামে ত্রাণ আসছে, না আমাদের নামে ত্রাণ আসছে, আমাদেরকে বিদেশিরা খাওয়াচ্ছে, বাংলাদেশ খাওয়াচ্ছে না। এই যে একটা মানে সংঘাত তৈরি হচ্ছে, এই মেন্টালিটির কারণে একটা সংঘাত তৈরি হয়েছে, ইতিমধ্যে স্থানীয়রা সংখ্যা লঘুতে পরিণত হয়েছে। আমরা কি এবং ওই জায়গা থেকে চিন্তা করে দেখুন, এইখানে একটা বিষয় আছে, তারা কাজ করবেন এটা তো তারা অফিসিয়ালি বলবে না, কিন্তু তারা কাজ করছেন। আমি সেই প্রশ্নে আসতে যাচ্ছি, আমি সেই কথা আসতে চাইছি, অফিসিয়ালি কাজ করতে চাইছেন না বা করছেন না, কিন্তু এটা হয়তো শিখিয়ে দেওয়া, নিশ্চয়ই যে এনজিও কাজ করে তাদের শিখিয়ে দেওয়া, যে তোমাদেরকে কাজ করতে বললে তোমরা বলবা যে না তোমরা কাজ করো না, কিন্তু লুকিয়ে সবাই কাজ করছেন, সেখানে শ্রমের বাজার জিনিসপত্রের দাম বাড়ছে, এটা যে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এবং ওই অঞ্চলে স্থানীয়রা যে নিজেদেরকে বৈষম্যের শিকার মনে করছে, সেটা কিন্তু একটি ক্রমশ একটি সংঘাতের রূপ নেবে এবং এই সংঘাতকে দমন করতে হলে আপনাকে ধরেন ওটাকে একটি বিশেষ এলাকা হিসেবেও চিহ্নিত করা হচ্ছে দরকার। সেটা চিহ্নিত করতে হলে কি করতে হবে, আমাদের রাজনৈতিক ভাবে একটি ইয়েতে আসতে হবে, মতৈক্যে পৌঁছতে হবে যে রোহিঙ্গা সমস্যাটি একটি জাতীয় সমস্যা। আমরা এখন নির্বাচন নিয়ে চিন্তা করছি, দুই দলের ভেতরে, দুই প্রধান দলের ভেতরে মানে কি সম্পর্ক কি হবে, নির্বাচনে যাবে কি যাবে না, তত্ত্বাবধায়ক সরকার হবে না সহায়ক সরকার হবে, সেইগুলো নিয়ে কথা বলছি। কিন্তু তার চাইতে একটি বড় সমস্যা রোহিঙ্গা ইস্যু যখন মানে বড় চাপ সৃষ্টি করবে, রাজনৈতিক চাপ হিসেবে সৃষ্টি করবে, অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে, তখন কিন্তু এই নির্বাচনের এই প্রসঙ্গ বলুন আর রাজনৈতিক সমঝোতার কথা বলুন ভেসে যাবে। আমার কাছে মনে হয় এখন গুরুত্ব দিয়ে এই বিষয়টি দুই পক্ষের বা সমস্ত পক্ষের একটি কনসেনসাস আসা উচিত। আমরা জানি যে কোনো রাষ্ট্রে এরকম সমস্যা হলে সর্বদলীয় একটি বৈঠক হয়। আমরা কি কখনো দেখেছি বাংলাদেশে আজ পর্যন্ত একটা সর্বদলীয় কোনো বৈঠক হতে? বা সর্বদলীয় বৈঠকটা তো আহ্বান করতে হবে সরকারকে। আমি সবার কথাই বলছি, আমি সরকারের কথাই বলছি, সরকারি পক্ষ যেহেতু আজকে এখানে সরকারের কোনো প্রতিনিধিত্ব নেই, কিন্তু এখানে বিএনপির পরামর্শ নেওয়া হবে না, বা এবং বিএনপি বলছে আমাদের পরামর্শ নেওয়া হয় না, এটা অন্য আরেকটা আলোচনার বিষয়। কিন্তু এখানে দেখি যে আমরা একটু যদি আসি যে এই বিষয়টি নিয়ে আমরা যদি একটু পেছনে তাকাই, আমাদের একেবারে খুব সম্প্রতি একটি ঘটনা ঘটে গেল রংপুরে ইয়ের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা একটু পেছনে যাই। রামুর ঘটনায় পুরোপুরি রোহিঙ্গারা জড়িত ছিল, রোহিঙ্গাদেরকে ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল সেখানে বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়ার জন্য। তো এই ধরনের আশঙ্কার মধ্যে তো এখন আমরা আছি। তাহিরপুরে ওদেরকে পাওয়া গেছে, দিনাজপুরে পাওয়া গেছে, আপনি কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, আপনি লক্ষ্য করছেন কিনা জানি না। নোয়াখালী আপনি ধরুন বরিশাল থেকে আনা হচ্ছে, খুলনা থেকে আনা হচ্ছে, এই যে ছড়িয়ে পড়া আমরা বুঝতে পারছি না, এটা গ্রেভ কনসার্নটাকে আমরা বুঝতে পারছি। এবং আমরা দেখি যে নৌকাডুবিতে যে মারা যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যাচ্ছে নৌকাডুবি করে অন্য জেলায় যাওয়ার সময়, কিন্তু সেই উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে নৌকায় করে এটা তো উত্তাল সাগর পাড়ি দিতে, এটা তো একটা ডাইমেনশন যে রোহিঙ্গারা আমাদের বিভিন্ন জেলায় ছড়িয়ে গেছে, এটা একটা ডাইমেনশন, এবং যেটা সরকার এখন এদেরকে আবার ধরে এদেরকে ফেরত পাঠাচ্ছে, সংখ্যক পাচ্ছি, কিন্তু আরেকটা পাচ্ছি না আমরা। কিন্তু আরেকটা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন, আপনি যদি, আমি একাধিক রিপোর্ট আমি পড়েছি, তারা বলছে যে ইসলামিক স্টেট রাকা থেকে অপসারিত হওয়ার পর তাদের একটা বড় আস্তানা ছিল ফিলিপিন্সে। সেই ফিলিপিন্সে একটা শহর তারা দীর্ঘদিন দখল করে রেখেছিল এবং সেই ফিলিপিন্স থেকে সেই শহরের পতন ঘটেছে। এখন বলা হচ্ছে আইএস এর জঙ্গিরা সমুদ্র পথে তারা ওই ফিলিপিন্সের বন্দর থেকে রাখাইনে ঢুকতে পারে। এমনকি এর একটা আশঙ্কা তৈরি হয়েছে যে হয়তো আমাদের এই অঞ্চলেও কিছু কিছু ঢুকে এটা অরাজকতা তারা সৃষ্টি করতে পারে। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই অঞ্চলের ব্যাপারে আল কায়দার এক ধরনের স্ট্র্যাটেজি ছিল। তারা কিন্তু বলেছিল যে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতে আমাদের নতুন শাখা গঠিত হয়েছে, আমরা কিন্তু ওই একটা জায়গাতে যেন ভুলে না যাই যে কোনো ধরনের একদম অপতৎপরতা, জঙ্গিদের অপতৎপরতা, ইসলামিক স্টেটের এখানে পেনেট্রেট করা, কারণ তারা এখন সব জায়গা থেকে অপসারিত হচ্ছেন, তারা এখন থাকতে পারছে না, কিন্তু তারা ছড়িয়ে পড়েছে। আপনি একাধিক গবেষণা প্রবন্ধ আমি দেখেছি, তারা বলছে ইসলামিক স্টেটের যে আইডিওলজি
তারা তো রাকাতে তারা পতন ঘটেছে, তাদের সিরিয়াতে ইরাকে তারা হেরে গেছে, কিন্তু তাদের আইডিওলজির পতন ঘটেনি। ফলে একটা শঙ্কা থেকেই গেল যে তারা পেনিট্রেট করতে পারে। তারা তো টার্গেট করেছিল, তারেক শামসুর রহমান, তারা তো টার্গেট করেছিল, রাখাইনকে তারা টার্গেট করেছিল এবং রোহিঙ্গাদেরকে তারা টার্গেট করেছিল। এবং এই প্রমাণও, এই খবরও বাংলাদেশে বেরিয়ে গেছে যে মানে রোহিঙ্গা বেশে তারা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় গেছে, সেই খবর আমরা জানি। সেই জন্যই তো বলছি এখানে নিয়ে আমি জেনারেল শিকদারের কাছে যে আমি আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমি মোহাম্মদ জাহাঙ্গীর গুলশান থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, রোহিঙ্গা ইস্যুটি একটি জটিল সমস্যা এবং দিনের পর দিন এটা জটিলতার আকারে যাচ্ছে। এই অবস্থায় সরকার কেন সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে, নাগরিক সমাজকে নিয়ে, বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে না কেন? আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে শিকদার। এই বিষয়ে আপনি কি বলবেন? জাতীয় ঐক্যের একটা প্রয়োজন আছে, সেটা আমরা বলছি এবং জাতীয় ঐক্যের কথা তো আমরা সবসময় বলি এবং ঐক্য হওয়া উচিত, এটার তো বিকল্প নেই। কিন্তু বিষয়টা হলো যে এই যে সংকটটি সৃষ্টি হলো, সেখানে কিন্তু আমরা কিন্তু যে যেখানে আছি, যে যে দল করি, যে যে জায়গা আছি, সবাই কিন্তু আমরা বলছি যে এটি একেবারে আমাদের জন্য বড় সংকট সৃষ্টি করেছে। এটা মিয়ানমার সুপরিকল্পিতভাবে গণহত্যা চালিয়ে তাদেরকে ওইখান থেকে উৎখাত করে এখানে পাঠিয়েছে এবং তাদেরকে ফেরত নিতে হবে, এই কথা কিন্তু সবাই বলা হচ্ছে এবং এই স্ট্র্যাটেজি কিন্তু সবাই। সুতরাং এখানে কিন্তু যে ভিন্ন কোনো পন্থা বা পথ কিন্তু কোনো পক্ষ থেকে দেখানো হয়নি যে হ্যাঁ এক পক্ষ ভিন্ন পথ দেখাচ্ছে আর এক পক্ষ সরকার বলছে। পাশাপাশি যেটা আইএস এর কথাটা বলা হলো, রাখাইনে আইএস পারে সেই আশঙ্কা, আইএস এর ঘাঁটি কাটতে পারে, হতে পারে না, অনেক কিছু আশঙ্কা তো রয়েছে। তো আমি কিন্তু সেটা এখন আমাদের এখানে আমি ওখানে কুতুপালং ক্যাম্পে 2 দিন ছিলাম। এর মাঝখানে আপনি যে কথাটি, ওই স্থানীয় ভাই যে প্রশ্নটি করেছিলেন, ওই কথাটি কিন্তু ওনার উদ্বেগটা কিন্তু আমরা প্রবলভাবে সেখানে দেখেছি। এবং যারা ওখান থেকে এসেছেন মিয়ানমারের, তারা যে উঠতি বয়সে যে ছেলেগুলো আছেন, বিশেষ করে 14-15 বছরের, তাদের সাথে আমরা ব্যাপকভাবে কথা বলেছি এবং তারা কিন্তু খুবই আপনার একদিকে যেমন বেপরোয়া, আরেকদিকে কিন্তু খুব সাহসীও বটে। হ্যাঁ, তো নানা রকম সামাজিক এবং ওই যে আশঙ্কা ওই স্থানীয় ভাই যা করলেন, এইটার কিন্তু বাস্তব প্রমাণ আমরা ওখানে দেখেছি। সুতরাং বিস্তারিত ওখানে না যেয়ে কিন্তু যে ভয়ঙ্কর যে দিকটি, সেইটা আমরা যেটা দেখেছি সেটা হলো যে এই ক্যাম্পগুলোর ভিতরে নানা ছদ্মবেশে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই উগ্রবাদী জিহাদি তন্ত্র এবং মৌলবাদী তন্ত্র ওখানে তারা ওখানে ছড়াবার জন্য দলে দলে ওখানে তারা যাচ্ছেন এবং আমরা থাকা অবস্থায় 2টি দল ওখানে আইন রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়ে এবং তাদেরকে ওখান থেকে আমাদের এখানে থেকে। সুতরাং এখানে কিন্তু এইটি উস্কানি দেওয়ার বহু রকমের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আপনি যদি বাস্তবতা দেখেন, সরকার চেষ্টা করছেন যাতে এই ধরনের ঘটনা ওখানে না ঘটে, কিন্তু যেখানে 10 লাখ উদ্বাস্তু থাকে সেখানে সরকারকে কিন্তু সঙ্গত কারণেই, আপনার মানবতার কারণেই আন্তর্জাতিক হেফাজতের নেতারা কিন্তু স্পষ্ট ইসলামী শিক্ষা এবং এটা বাধা দিতে গেলে তার হাত ভেঙে দেয়। এবং সেখানে তো দেলোয়ার হোসেন সাঈদীর ছেলের ছবি তো পত্রিকায় ছাপা হয়েছে, তিনি লিফলেট ওখানে বিতরণ করছিলেন। হ্যাঁ, তো এই তৎপরতা কিন্তু আমরা দেখেছি এবং সেখানে আমরা কিন্তু এই যে রোহিঙ্গাদের যারা উঠতি বয়সের ছেলেরা আছে তাদের মধ্যে কিন্তু আপনি ছিলেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো এখানে অনেক কাজ করছেন, তো তাদের এই কাজ বা এইগুলো থেকে দূরে রাখার জন্য তাদের যে সংখ্যা, যতজন তারা আছেন, সেই সংখ্যাটা কি আপনার কাছে, আপনি একজন সেনাবাহিনীর লোক কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে যথেষ্ট কি না? এই সংখ্যা দিয়ে কিন্তু এখানে ডিফিকাল্ট। আমি কিন্তু সংখ্যা দিয়ে আপনি পরিমাপ করলে সংখ্যা যতই দেন, আমি আজকে পত্রিকার একটা রিপোর্ট দেখলাম যে সমস্ত রোহিঙ্গাদের 12টি ব্লক, 20টা ব্লক ভাগ করা হচ্ছে, একটা ক্যাম্প হবে, 4টা ব্লক হবে, সেখানে 100 জন পুলিশ থাকবে, রাখতে পারছি, কিন্তু সেটি হবে না। সেটি হবে না, তার কারণ হলো যে আমি ওখানে ঘুরে যারা দেখলাম, এখন পর্যন্ত আপনার রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পের সবচেয়ে বৃহত্তর সংখ্যা রোহিঙ্গারা ওখানে আছে, চারিপাশ দিয়ে একদম খোলা, যার ইচ্ছা ঢুকছে, যেভাবে ইচ্ছা বেরিয়ে দিকটা রাখাচ্ছে এবং
আপনার ওখানে আমাদের টহল আছে, পুলিশের টহল আছে, আমাদের অন্যান্য যারা সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সবার উপস্থিতি আছে। কিন্তু তারপরেও যে বিষয়টি ভয়ঙ্কর, ওখানে আমাদের ইসলামের সাংবাদিকরা আছে, অনেক সিনিয়র সাংবাদিক আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। ইভেন টু দ্য এক্সটেন্ট তারা এই যে যারা উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি তন্ত্র চালাচ্ছে, তারা এই রোহিঙ্গাদের ছদ্মবেশে, অর্থাৎ আপনি কিন্তু ওখানে গিয়ে বাঙালি রোহিঙ্গাদের চেহারা দেখে কিন্তু আপনি আলাদা করা যাচ্ছে না। ইভেন টু দ্য এক্সটেন্ট তারা রোহিঙ্গাদের ছদ্মবেশে তারা ওই পরিচয় দিয়ে ওখানে তারা থেকে যাচ্ছে, এবং তারা ওখান থেকে লিঙ্ক আপ করে তাদের মোবাইল এবং অন্যান্য যোগাযোগের মধ্যে লিঙ্ক আপ করে এখান থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে নগদ টাকা বিতরণ করার চেষ্টা করছে, এবং তাদেরকে এই ধরনের উস্কানি দিচ্ছেন যে এখানে উগ্রবাদী, জিহাদি তন্ত্র, এবং এখানে যে সমস্ত আশঙ্কা করা হচ্ছে যে এই উগ্রবাদী বা সেই আইএস বলেন বা পাকিস্তানের সেই আপনার লস্করে তৈবা বলেন, জঙ্গি সংগঠন বলেন, বা বাংলাদেশের জেএমবি বলেন, বা হরকাতুল জিহাদ বলেন, আনসারুল্লাহ বাংলা টিম বলেন, এইগুলো কিন্তু সবই প্রবেশ করার প্রচেষ্টা চালাচ্ছে। এখন সেটি সরকার কতটুকু সক্ষম হবে, এখন পর্যন্ত আমরা যা দেখেছি সেখানে কিন্তু যথেষ্ট গ্যাপ রয়ে গেছে, যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। সুতরাং এটি করতে হলে একমাত্র উপায় হলো এই রোহিঙ্গা ক্যাম্প যে কটাই করা হোক, 5টা করা হোক, 10টা করা হোক, সমস্ত ক্যাম্প তার কাটা বেড়া দিলেও হবে না। কারণ তার কাটা বেড়া কোনো বেড়াই না, কোনো প্রতিরোধই না নিরাপত্তা দৃষ্টিভঙ্গি থেকে। এখানে অল দিতে হবে, অল দিয়ে আপনার একেবারে একটা হোক, দুটো হোক, আলাদা জায়গা না, এটা যদি না করা হয় তাহলে কিন্তু এটি সম্ভব হবে। জার্মানি আমাদের চেয়ে অনেক উন্নত দেশ, আমরা জানি সেটা। হাজার হাজার সিরিয়ান রিফিউজি ওখানে গেছে, এবং দুই জার্মান নাগরিকের এবং সিরিয়ানদের চেহারার ভিন্নতা রয়ে গেছে। তাদেরকে পারা যায়নি, তাদেরকে কোন একটা ক্যাম্পে নিয়ে গিয়ে, একটা এলাকায় নিয়ে গিয়ে ঘেঁটে তৈরি করেও তাদেরকে রাখা যায়নি। এবং সব সময় যে কোনো দেশে শরণার্থীরা হচ্ছে এই যারা দুষ্কৃতিকারী আছে, যারা ধর্মভিত্তিক রাজনীতি করতে চায় অথবা যে কোনো ধরনের খারাপ কাজ করতে চায়, শরণার্থী হচ্ছে ইজি টার্গেট, তাদেরকে দিয়ে করানো যায়। কারণ তাদের তো নিডি, হারানোর কিছু নেই, তারা সবকিছু খুইয়ে শরণার্থী হয়ে এসছে। সুতরাং তাদেরকে ব্যবহার করে সবকিছু করা যায়। আপনি যে কথাটি প্রথমে আমাকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে রোহিঙ্গা ইস্যুটি কি হবে, আমার কাছে মনে হচ্ছে আগামী ভোটে বা আগামী 1 বছর 2018 সালের যে শেষ দিকে যে নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, এটি একটি ভয়াবহ পরিস্থিতির ভেতরে পড়বে, এবং রোহিঙ্গা ইস্যুটি অন্যতম নেতিবাচক ইস্যুতে পরিণত হবে, এবং এটি মানে আমাদের ভোট বানচালও করতে পারে বলে মনে করি। রহমানকে দিয়ে তাহলে এই আগামী নির্বাচন বা আগামী রাজনীতি এইটার খেলার কারণে বা এটাকে পরিকল্পনা রেখেই, পরিকল্পনা থাকার কারণেই রোহিঙ্গা ইস্যুর বিষয়ে যে ঐক্যমত্য বা এই বিষয়টি কোনোদিন আমাদের এখানে প্রতিষ্ঠিত হবে না। না, আমি ঠিক ওই দৃষ্টিকোণ থেকে দেখি না, এবং আমার মনে হয় না, আমি মাসুদের সাথে ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না তার ওপিনিয়নের সাথে, যে রোহিঙ্গা ইস্যুটি আমাদের জাতীয় নির্বাচনে একটা প্রভাব ফেলবে। আমার মনে হয় না ব্যাপারটি তেমন ঘটবে। তবে যেটা আমি প্রত্যাশা করি, এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠা হওয়া দরকার আমাদের এই রোহিঙ্গাদের বিষয়ে, এবং মোরালেস রোহিঙ্গাদের ব্যাপারে দুটো বড় দল বা অন্যান্য দলগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন হলেও কিন্তু এক জায়গাতে তারা সবাই একমত যে রোহিঙ্গা তাদের দেশে ফেরত যেতে হবে। তবে একটা জায়গাতে আমি খুব গুরুত্ব দিতে চাই, যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমি মনে করি এই সিদ্ধান্তটা খুব ভালো একটা সিদ্ধান্ত, যে এদেরকে ভাষান্তরে নিয়ে যাওয়া, এবং এদেরকে যদি আপনি ভাষান্তরে না নিয়ে যেতে পারেন, তাহলে এই যে এলাকাটাতে আপনি তাদেরকে রাখছেন, তারা এখান থেকে থাকবে না, যেটা সিদ্ধার্থ সাহেব বললেন যে তারা বেরিয়ে যাচ্ছে, এবং বেরিয়ে যেয়ে তারা মিশে যাবে। কারণ আপনি জানেন যে চিটাগং এর মানুষের ভাষার সাথে এদের ভাষার একটা মিল আছে। ফলে আমি মনে করি এটা আমাদের জাতীয় স্বার্থের কারণে এটা ভালো, যদি যত দ্রুত সম্ভব আমরা, আপাতত ভালো, ভবিষ্যতে আমরা জানি না, কিন্তু আপাতত ভালো কি হবে আমরা তো সেখানেও তারা তাদের অঞ্চলটাকে তারা কি করবে, আমরা রাখবো তাদেরকে কি হিসেবে রাখবো? শুধু শরণার্থী হিসেবে রাখবো? কত কাল শরণার্থী হিসেবে রাখবেন আপনি? আপনাকে তো কোথাও না কোথাও তাদেরকে একটা জায়গাতে সহজে সমাধান একদমই নয়। এবং রাজনৈতিক ইস্যু এটা হবে না, অলরেডি হয়ে বসে আছে, আপনারা দেখতেই পেয়েছি যে হয়ে বসে আছে। এটা আমাদের এই সমস্যা, আমাদের রাজনীতিতে এই সমস্যাটা থেকেই যাবে। আপনাকে অনেক প্রোগ্রাম করতে হবে এটা নিয়ে। সেই প্রোগ্রামের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।